দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নাসির আহমেদ নামে এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পেশকার বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে নাসির আহমেদ তার ঘুমন্ত ছেলে ইমরান আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিবেশী স্বপন ও একই বাড়ির আরেক ভাড়াটিয়াকেও তিনি আহত করেন। পরে তিনি ৩তলা ভবনের ছাদে উঠে লাফিয়ে নিচে পড়েন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাসির আহমেদের মৃত্যু হয়। অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জানান, আহত অবস্থায় ৪ জনকে আনা হলে সাবেক পুলিশ সদস্য নাসির আহমেদ মারা যান। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৫০ শিশু ভর্তি হয়েছে। শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত সময় হাসপাতালে ভর্তি হয়েছে তারা। চলতি বছরে এটি একদিনে সর্বোচ্চ ভর্তি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহান, শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে রিপোর্ট অনুযায়ী আমরা যেমনটা জেনেছি যে হামের উপসর্গ নিয়ে একদিনে ৫০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চলতি বছরে এটি সর্বোচ্চ। এই বিষয়ে আপনি হাসপাতালে কি লক্ষ্য করছেন, কি অবস্থা দেখছেন? এই হামের তাহলে এখানে সকাল ধরে জায়গাতে এখানে কথা বলেছিলাম গত ২৪ ঘন্টায় জানিয়ে হাসপাতালে ব্যবস্থা নেই, সেক্ষেত্রে অবস্থা সোহান, চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরে হামের পরিস্থিতি কতটা উদ্বেগজনক এবং এ পর্যন্ত আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আসলে কি নির্দেশ করছে, কি মনে হয়? আচ্ছা, এখানে বলে আমাদের যে সোহান, রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং এই ব্যবস্থাগুলো কতটা কার্যকর হচ্ছে বলে আপনি মনে করেন? রোগীর চাপ সামাল দিতে আসলে বিভিন্ন ধরনের ব্যবস্থায় নিয়েছেন এখানকার আমরা যারা বলতেন বিভিন্ন ভাবে সচেতন করা হচ্ছে গ্রামবাসীদের, যেন হামের উপসর্গ হলে হাসপাতালে এসে ভর্তি হয়ে চিকিৎসা নেন, এমনকি যাদের অবস্থা সংকটাপন্ন হচ্ছে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আসলে চিকিৎসকরা বিভিন্ন ভাবে আসছেন, পরামর্শ দিচ্ছেন, হামের উপসর্গ যাদের থাকছে তাদেরকে আইসোলেশন করে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এখন চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি কতটা উদ্বেগজনক, কি দেখছেন?
গত 1 মাসের বেশি সময় ধরে আসলে উদ্বেগজনক হারে বেড়েছে এই আমের উদ্যোগ। গ্রাম ছড়িয়ে আসলে শহরেও বেড়েছে সংক্রমণ। সেক্ষেত্রে গ্রামেও কিন্তু সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়ে সাইদুলের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের কথা হলো। আমের উপসর্গ পাওয়া যায়, আলাদা আইসোলেশন ব্যবস্থা যে শিশুগুলো আসলে পর্যন্ত এই আপনাকে জানিয়ে রাখি 70,000-এর বেশি টিকাদান কর্ম। হামে আক্রান্ত রোগীরা আশানুরূপ চিকিৎসা সেবা পাচ্ছে কি, কেমন দেখছেন হসপিটালের পরিস্থিতি? চিকিৎসায় এখানে তীব্র গরমে আসলে যদি ব্যবস্থা রাখা যেতে পারে। ওকে সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ লাইভে যুক্ত থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা জেলা হাসপাতালে উপস্থিত আমাদের সহকর্মীর সঙ্গে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। আগামী শিক্ষাবর্ষ থেকে সরকার 4র্থ শ্রেণী থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের মৌখিক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কাজগুলো একটি একটি করে পরিকল্পনা মাফিক শেষ করা হবে। সোমবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠান স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিদপ্তরের সকল ডিডি বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে সকল কর্মকর্তাকে আমি ডেকেছি আমাদের ক্রীড়া উন্নয়ন অধিদপ্তর, এবং আমি নিজেই কয়েকটি অধিদপ্তরে গিয়ে ভিজিট করে দেখেছি যে তাদের কিছু গাফিলতি রয়েছে। কারণ আমরা দায়িত্ব নিয়েছি স্বল্প সময়, এখনো 2 মাস হয় নাই আমাদের। সো আমরা আশা করছি যে 18 তারিখের মিটিংয়ের পরে আপনাদের যেখানে যেখানে যে প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে কিছু অভিযোগ রয়েছে সেগুলো আমি নিজে সরাসরি তদারকি করে সেগুলোকে বাস্তবায়ন করব। যদি কারো কোনো গাফিলতি দেখি তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। আমরা 18 তারিখ আমাদের সারা বাংলাদেশের সকল ডিডি এবং জেলা পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছে সকলকে ডেকেছে, এবং আমাদের ঢাকার যে সেন্ট্রালি যারা যুব উন্নয়ন অধিদপ্তরের যারা রয়েছেন তাদেরকেও ডেকেছে, এবং ডেকে আমি মিটিং করে সারা বাংলাদেশে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় সেগুলো যাতে সঠিকভাবে, বিশেষ করে ফ্রিল্যান্সিং, আমাদের কেয়ার গিভারের কিছু প্রশিক্ষণ রয়েছে, আমাদের ভাষাগত কিছু প্রশিক্ষণ রয়েছে, আমাদের মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ রয়েছে, কম্পিউটারের কিছু প্রশিক্ষণ রয়েছে, সকল প্রশিক্ষণগুলো আমরা তদারকি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছাত্র হল 1-এ টেন্ডার শিডিউল উপেক্ষা করে নিম্নমানের সাবমার্সিবল পাম্প বসানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রকৌশলীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অনুমোদনহীন কোনো কাজের বিল পরিশোধ করা হবে না। জানা গেছে, টেন্ডার অনুযায়ী ইউরোপীয় মানের পাম্পের কথা থাকলেও সেখানে চাইনিজ পাম্প বসানো হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। একই সঙ্গে অনুমোদনহীন দরজা, মার্বেল ও লিফট সংক্রান্ত গড়িমসির অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রকল্পের যে কোনো সাইডে নির্মাণ অঙ্গে কোনো যন্ত্রপাতি লাগানোর সুযোগ নেই। এখন মনিটরিং কমিটি আছে ট্রেজারার মহোদয়ের নেতৃত্বে, তারা মনিটরিং করে, আমাদের প্রকৌশলীরা এটা তত্ত্বাবধান করে, আমি নিজে করি, ভাইস চ্যান্সেলর মহোদয় করেন, এবং সরকারের যে মনিটরিং প্ল্যানিং এবং শিক্ষা মন্ত্রণালয়ের টিম এটা নিয়মিতভাবে তারা এখানে পরিদর্শন করে। তো এটা পরিষ্কারভাবে আমি বলতে চাই, শিডিউলের বাইরে কোনো যন্ত্রপাতি ব্যবহারের কোনো সুযোগ নেই, যে কোনো ধরনের মেশিনারি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ নেই। এই আমরা একটা ব্লকে ছাত্রদের আবাসন নিশ্চিত করার জন্য দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক। চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক যুবককে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরও 5 জনকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
অভিযানে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ সিফাত হোসেনকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে আরও 4 জনকে 1000 টাকা করে জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইনে আরও একজনকে 5000 টাকা জরিমানা করা হয়। এই ঘটনায় ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আইন শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। পিরোজপুর সদরে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার ও লাইসেন্স না থাকার দায়ে 2টি ইট ভাটাকে 3 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। রোববার উপজেলার হুলারহাট এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই এলাকায় অবস্থিত রাহি ব্রিক্সে ইট পোড়ানোর কাজে কয়লার পরিবর্তে অবৈধ জ্বালানি কাঠ ব্যবহার করা হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। পরে ফায়ার সার্ভিসের বিশেষ টিম ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়। অন্যদিকে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট ভাটা স্থাপন ও পরিচালনা করার দায়ে মেসার্স অভি ব্রিক্সকে 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ ও ফারদিন মনির অর্ণব। এ সময় পিরোজপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নিখিল বিশ্বাস, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে 0 টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে যারা ইটভাটা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বাংলা নববর্ষকে ঘিরে চাঁদপুরের ফরিদগঞ্জে মৃৎশিল্পীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। পাইকপাড়া ও শোল্লা গ্রামের পালপাড়ায় বৈশাখী মেলার মাটির খেলনা ও তৈজসপত্রের চাহিদা মেটাতে কারিগররা ব্যস্ত সময় পার করছেন। প্লাস্টিক পণ্যের আগ্রাসন ও কাঁচামালের চড়া দামের কারণে ঐতিহ্যবাহী এই শিল্প এখন অস্তিত্ব সংকটে। মৃৎশিল্পীরা জানান, নববর্ষে বেচাকেনা ভালো হলে সারা বছরের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব। তারা সরকারি পৃষ্ঠপোষকতা দাবি করে শিল্পটি টিকিয়ে রাখার আহ্বান জানান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, কিছু পরিবারকে প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হয়েছে। ইউএনও জানান, ভবিষ্যতে প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। স্থানীয় কারিগররা আশা করছেন যে সরকারি সহায়তা পেলে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প আবার ঘুরে দাঁড়াবে এবং নতুন প্রজন্মের কাছে এই গুরুত্ব বৃদ্ধি পাবে। বৈশাখী মেলাকে ঘিরে পুরো এলাকা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে রঙিন পুতুল, হাতি, ঘোড়া, হাড়ি পাতিল তৈরি হচ্ছে দিন-রাত পরিশ্রমে, যা স্থানীয় বাজারে বিক্রির জন্য রাখা হবে। মৃৎশিল্পীদের প্রত্যাশা, বৈশাখী মৌসুমের বিক্রি ভালো হলে তাদের পৈতৃক পেশা টিকে থাকবে এবং অর্থনৈতিক সংকট কিছুটা লাঘব হবে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হলে শিল্পটি আরও টেকসই হবে বলে তারা মনে করেন এবং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঘুমন্ত ছেলে সহ 3 জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু। আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ইবির ছাত্র হল নির্মাণে নানান অভিযোগ, নবনির্মিত ছাত্র হলে বসানো হচ্ছে নিম্নমানের পাম্প। তেল পাম্পে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ, যুবকের কারাদণ্ড। এবং চাঁদপুরের মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, বৈশাখী উৎসব ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।